যে প্রশ্নটা করি সেটা হলো যে এই সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা গঠন করা হলো 5টি ব্যাংকে একীভূত করে, এইটার প্রথমেই তো একটা হোঁচট খেলো। এখন সত্যিকার অর্থে মানে যত যে টাইমলাইনটা দেওয়া হয়েছিল, যেভাবে বলা হয়েছিল যে এটার অর্থের সংস্থান হবে, গ্রাহকরা কিভাবে এটার সাথে যুক্ত হয়ে এটাকে আরও অপারেশনালাইজ করতে পারবেন, সেই জায়গাটা একটা বড় বাধা আমরা দেখছি যে এটা ঠিকমতো যেভাবে আগানোর কথা ছিল আগায় নাই। আপনারা দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের সেকেন্ড অবজেক্টিভ হলো প্রাইস স্টেবিলিটি, পরবর্তী হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি করতে যেয়ে যে ব্যাংকিং সেক্টর যে রিফর্ম যেটা শুরু করা হয়েছে, যে এই বর্তমানে যে রিফর্মগুলো নেওয়া হয়েছে, যে ব্যাংকিং সেক্টরকে ঘুরে দাঁড়ানোর জন্য কনফিডেন্স, গুড গভর্নেন্স, এনপিএল সবই তো এগুলা এই একটা মধ্যে ব্যাংকিং খাতের মধ্যে কয়েকটা, বিশেষ করে 10 থেকে 12টা ব্যাংকের অবস্থা খুব একটা ভালো না আর কি। তার ফলে এই বাংলাদেশ ব্যাংক যে পলিসিটা নিয়েছে এই 1-1.5 বছরে, তো ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট, এগুলো করার পরে যেটা হয়েছে, যেটা আপনি ঠিকই বলছেন, যে বাংলাদেশ ব্যাংক একদিকে তো যে সমস্ত দুর্বল ব্যাংক তাদের কনফিডেন্স, তাদের গুড গভর্নেন্স ঠিক করার জন্য বোর্ড স্ট্রাকচারিং এগুলো তো করার পাশাপাশি সর্বশেষ যে সম্মিলিত 5টা ব্যাংক মার্জ করে যে সম্মিলিত ব্যাংক রেজুলেশন অ্যাক্টের আওতায় করা হলো, যে রোড ম্যাপটা দেওয়া হয়েছিল, যে বিআরডি একটা সার্কুলার আছে, সুন্দর করে বলা হয়েছে এখানে কখন টাকা তুলবে, তারপরে কয়েক মাস পর করতে পারবে, প্রাতিষ্ঠানিক ডিপোজিট যেগুলো আছে টার্মস সেগুলো কী হবে, শেয়ার হবে। তো শুরুতে বাংলাদেশ সরকার মালিকানায় নেওয়া হলো 20,000 কোটি টাকা সরকার দিয়েছে, এবং ডিপোজিট অ্যাক্ট থেকে মানে ফান্ড থেকে 15,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক, মোট 35,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যদিও এটা দিয়ে শুরু হয়েছে আর কি। তবে এইটা ওপেন যখন হলো 1 তারিখ থেকে জানুয়ারির, তো মানুষ কিন্তু টাকা তুলতে পারছিল। ইদানিং একটা জিনিস হলো যে আমার ধারণা এটা, এই বাংলাদেশ ব্যাংক যে রোডম্যাপটা দিয়েছিল বা যেটা কাজ করতেছে, কিন্তু একটা কেমন যেন একটা বাধা মানে একটা অপোজিট গ্রুপ মানে এর এগেনস্টে কাজ করছে মনে হচ্ছে আর কি। তো এখন পর্যন্ত মোটা দাগে বাংলাদেশ ব্যাংক যে পলিসিটা দিয়েছে আশানুরূপভাবে কাজ করছে না আর কি মনে হচ্ছে। তবে আমার ধারণা ইলেকশন অনুষ্ঠানে এই আয়োজন করেছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম, যিনি এখন বিআইবিএম এর ডাইরেক্টর জেনারেল হিসেবে আছেন। ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করছি, কিন্তু আলোচনা শুরু করবার আগে একটা ছোট প্রতিবেদন আছে বাংলাদেশ টেলিভিশনের, সেটা দেখে আসি, তারপর আলোচনা শুরু করব। মুদ্রানীতি, মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি খুব কাছাকাছি কয়েকটি শব্দ, একটি অন্যটিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। মুদ্রানীতির ওপর ভর করে মুদ্রাস্ফীতি, আর মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিকে তাড়িত করে। মুদ্রার চালচলন বলে দেয় মুদ্রানীতি কোন পথে হাঁটবে। ব্যাংকিং খাতের আস্থাহীনতা, বিনিয়োগে স্থবিরতা এবং উচ্চ সুদের চাপে যখন দেশের ব্যবসা বাণিজ্য কার্যত হাঁসফাঁস করছে, ঠিক তখনই বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের অর্থাৎ জানুয়ারি থেকে জুনের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। জানা যায়, নতুন নীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে একমাত্র অগ্রাধিকার ধরে রেখে আগের মতোই কঠোর বা সংকোচনমূলক অবস্থান বহাল রাখা হচ্ছে। ফলে নীতিগত সুদ হার বা পলিসি রেপো রেট 10% অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 7.2%, কিন্তু নভেম্বর পর্যন্ত অর্জন হয়েছে মাত্র 6.5 থেকে 6.6% মতো। নতুন মুদ্রানীতিতে জুন নাগাদ এই প্রবৃদ্ধি 8% নেওয়ার লক্ষ্য ধরা হলেও ব্যবসায়ীদের মতে বর্তমান পরিবেশে এটি বাস্তবসম্মত নয়। তারা বলছেন, উচ্চ সুদ, দুর্বল ব্যাংক ব্যবস্থা, নীতিগত অনিশ্চয়তা এবং বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে নতুন বিনিয়োগে যাওয়ার মতো পরিস্থিতি নেই। অর্থনীতিবিদদের মতে বর্তমান মুদ্রানীতি স্বল্প মেয়াদে কিছু আর্থিক সূচকে শৃঙ্খলা আনতে পারে, তবে বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা, আমানতকারীদের সুরক্ষা এবং কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রক স্বাধীনতা নিশ্চিত না হলে এই কঠোর নীতি বাস্তব অর্থনীতিতে কাঙ্ক্ষিত ফল আনবে না। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন।
আলোচনা শুরু করছি। ডক্টর এজাজ, আপনি তো দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে মানে কাজ করেছেন, যে দায়িত্বে ছিলেন কিছুদিন আগ পর্যন্ত। তার মূল একটা যে দায়িত্ব আমি বলবো বা কাজের অংশ ছিল সেটা হলো যে মুদ্রানীতি প্রণয়ন করা। সর্বশেষ যে মুদ্রানীতিটি আসলো সেটাও আপনি কিছুটা জড়িত ছিলেন যখন দায়িত্বে ছিলেন, তার ভেতরেই আপনি এখন নতুন দায়িত্বে এসেছেন এবং বাংলাদেশ সে ব্যাংকিং খাতের যে ব্যবস্থাপনা সেইটা নিয়ে যেই প্রতিষ্ঠান কাজ করে, গবেষণা করে বা বিভিন্ন ধরনের যেই কারিগরি সহায়তা যদি আমি বলি, সেই ধরনের সহায়তা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান আছে সেখানে এখন যুক্ত আছেন। ফলে এই মুদ্রানীতি এবং ব্যাংকিং সেক্টর নিয়ে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা। বাংলাদেশের মুদ্রানীতি নিয়ে এই অনুষ্ঠানে আপনার সাথে আগেও কথা হয়েছে, সেই বিষয়েই আলোচনা করব। আলোচনার মূল জায়গাটা প্রথম যেটা দর্শকদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হয় এবং বাংলাদেশ ব্যাংকেরও প্রধানতম দায়িত্ব হিসেবে অনেকে এটাকে চিহ্নিত করে থাকেন মুদ্রানীতির, সেটা হলো মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক এখন প্রায় অন্তত পক্ষে 1.5 বছরের ধরে এখন যেই মুদ্রানীতি দিয়েছেন তাতে আমাদের যে নীতি সুদের হার সেইটাকে উচ্চ পর্যায়ে রেখেছেন মূলত মুদ্রানীতিকে নিয়ন্ত্রণের জন্য। এবং মুদ্রানীতি একটা বড় কাজ, যেহেতু মানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কিছুটা মূল্যস্ফীতি কমে এসছে, কিন্তু এখনো জনগণের যে আশা সেইটার থেকে হয়তো পুরোপুরি মানে ওই জায়গাটাতে হয়তো নামিয়ে আনা সম্ভব হয়নি। এখনো 9% কাছাকাছি গড় মূল্যস্ফীতি আছে। তো সার্বিকভাবে আপনি মুদ্রানীতির যে বাস্তবতা, সেই বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক যেই একটা সংকোচনমূলক মুদ্রানীতি পার্সু করছে সেইটাকে মানে কতখানি প্রয়োজনীয় মনে করেন? আপনি চলছে আপনারা মানে যখন এর আগে আমি এখানে আসছিলাম তখন আমাদের শুরুতেই 24-এর যে জুলাই আগস্টে যদি ইনফ্লেশন দেখেন, খাদ্য মূল্যস্ফীতি ছিল 14-র উপরে এবং এভারেজ মূল্যস্ফীতি ছিল 11.5। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত টুলস বা আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তো সেই ইনস্ট্রুমেন্টগুলোকে একটা অন্যতম হলো আমাদের নীতি সুধার। তো সেই নীতি সুধারটা আমরা ক্রমান্বয়ে বাড়িয়ে 10 রাখা হয়েছে আর কি। তো এই বর্তমানে বিগত বছরের অক্টোবরের থেকে এখন পর্যন্ত এই নীতি সুধারটা 10-এ রাখা হয়েছে আর কি। তো এই 10-এ রাখার জন্য আমরা কি অর্জন করলাম এটা যদি আমরা একটু দেখি, তো প্রথমে আমি যেটা বলবো যে মূল্যস্ফীতি কিন্তু 11.5 থেকে ওভারঅল সাধারণ মূল্যস্ফীতি এটা কমে কিন্তু এখন 8 বা 8.5-এর মধ্যে ঘোরফের করছে আর কি। এই যে ঊর্ধ্ব গতির যে মূল্যস্ফীতি এটাকে কিন্তু লাগাম টানা গেছে আর কি। একই সঙ্গে প্রাইস স্টেবিলিটির সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয়েছে, এখানে একটা এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি হয়েছে আর কি। একই সঙ্গে আমাদের রিজার্ভটা বিল্ড আপ হয়েছে। এখন আপনি প্রশ্ন ঠিকই করছেন এখানে যে এই কাঙ্ক্ষিত পর্যায়ে মূল্যস্ফীতিটা নামেনি টাইট মনিটারি পলিসি পার্সু করা সত্ত্বেও। তো কেন নামেনি এটা যদি আমি একটা ব্যাখ্যা করি, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে টাইট মনিটারি পলিসি বলা হচ্ছে, সত্যিকারে কি এটা কি টাইট? ইজ ইট টাইট? কারণটা হলো আমাদের কিন্তু সুদের হার আমরা বাড়িয়েছি ঠিকই আছে, কিন্তু আমাদের যে ব্যাঙ্কগুলার আরেকটা অবজেক্টিভ হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এবং আপনারা তো দেখবেন যে এই বিগত 1.5 বছরে অনেক ব্যাংকের লিকুইডিটির সমস্যা, তো আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিতে হয়েছে। এবং তার জন্য একদিকে আমরা টাইট করছি সুদের হার, আর একদিকে তাকে সাপোর্ট দিয়ে কিন্তু লিকুইডিটি বাজার পর্যাপ্ত ছিল আর কি। হ্যাঁ, তো এই একটা আলো। আর সবচেয়ে যেটা ব্যাপার হলো যে মূল্যস্ফীতি কমে আসতে, তার সঙ্গে কিন্তু মূল্যস্ফীতি শুধু মনিটারি পলিসি অ্যাড্রেস কোডে যেটা করা সেটা হয়েছে, কিন্তু এর সঙ্গে সাপ্লাই সাইড একটা বিশাল জড়িত আর কি। সাপ্লাই সাইডের যে কম্পোনেন্টগুলা এগুলা কিন্তু আমাদের মনিটারি পলিসির সঙ্গে রাজস্ব নীতি কিন্তু কমপ্লায়েন্সটা হয়নি এরকম আর কি। তো যদি কমপ্লায়েন্সটা হইতো বা সিনক্রোনাইজ হতো তাহলে কিন্তু মূল্যস্ফীতি অনেক কমে যেত। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আমাদের যে এসেনশিয়াল আইটেম যেগুলো আমরা ইম্পোর্ট করি, সয়াবিন তেল, চাউল, গম, বিভিন্ন ধরনের এগুলা কিন্তু দেখেন এটা ভরা মৌসুমে কিন্তু দামটা বাড়ছে আর কি। আমাদের এক্সপেকটেশন ছিল যে ডিসেম্বরে যেহেতু আমন সিজন, কিন্তু আমন সিজনেই কিন্তু চালের দাম অল্প কিছুদিন কমে আবার বাড়ছে। তো এইটার কারণটা হলো আমরা যেটা অ্যানালাইজ করতেছি, এবার মুদ্রানীতিতে এই জিনিসটা থাকবে যে ট্রেড পলিসির কারণে কিন্তু অনেক সময় মনিটারি পলিসি টাইট থাকা সত্ত্বেও কিন্তু কাজটা করে না আর কি, মানে সাপ্লাই সাইড ইনশিওর হয় না আর কি। তো ওই জিনিসটা কিন্তু সিনক্রোনাইজ করতে হবে আর কি, যে মূল্যস্ফীতি কমানোর জন্য বোথ মনিটারি পলিসি এবং সাপ্লাই সাইড ইনশিওর করার জন্য যে
ট্রেড পলিসিটা আমাদের কিন্তু রিভিজিট করা দরকার। ডক্টর এজাজ, আপনি যেই কারণগুলোর কথা বললেন তার মধ্যে যদি আমি এভাবে চিন্তা করি যে বাংলাদেশের নীতির মূল যে দুটো স্তম্ভ আছে তার মধ্যে একটা মুদ্রানীতি, যেটা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা নেতৃত্ব দেন, অন্যদিকে আপনার অর্থ মন্ত্রণালয় আছে এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা নেতৃত্ব দিচ্ছেন রাজস্ব নীতি। এইটার যে সমন্বয় করবার যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোর ক্ষেত্রে কি কোনো দুর্বলতা থাকলো, নাকি এটা একটা মানে পরিস্থিতির কারণে এক ধরনের সমঝোতা করতে হয়েছে যেটা হয়তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা আমাদেরকে পিছিয়ে দিল? কোঅর্ডিনেশন কাউন্সিল যেটা আছে ফিসক্যাল এবং মনিটারি পলিসির যে কোঅর্ডিনেশন করে, আপনি ঠিকই বলছেন, সেখানে নিয়মিত বৈঠক হয়, কোঅর্ডিনেশন হয়, আলোচনা হয়। তো আমাদের প্রাতিষ্ঠানিক কতগুলো দুর্বলতা রয়ে গেছে। যেমন বাণিজ্য মন্ত্রণালয়, তারা এসেনশিয়াল আইটেমের এই যে ইম্পোর্ট পলিসিটা তারা করে, তো ওখানে একটা আমাদের এটা অ্যানালিসিস আসছে আর কি, যে সারা বছরে যে সমস্ত পণ্যর ইম্পোর্ট কত হবে, কত ডিমান্ড আছে, সেই জিনিসগুলো কিন্তু একটা গ্যাপ রয়ে যাচ্ছে আর কি। তো আমরা যদি ধরি সয়াবিন তেল দফায় দফায় দাম বাড়াচ্ছে, বসতেছে বিজনেসম্যানদের সঙ্গে, কিন্তু এটাটা কোনো সিস্টেমেটিক বা প্রিডিক্টেবল হচ্ছে না আর কি। তো রাইসের বেলায় এরকম। তো এই জিনিসটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কখনো ইম্পোর্ট বন্ধ রাখে, আবার কখনো খুলে। এই প্রক্রিয়াটা যদি আমি যাই, তাহলে আমাদের যেই এখন এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, তার যেই কৌশলপত্র আছে তার ভিতরে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং একটা কৌশল নেওয়া হয়েছে যে এইটাকে নিয়মিত বাজার এবং আমদানি রপ্তানি উৎপাদন ব্যবস্থা দেখার জন্য একটা পেশাদারি ব্যবস্থা গড়ে তোলার কথা। এটা নিয়ে কি আসলে সেই অর্থে কোনো মানে প্রক্রিয়ার ভিতরে সরকার এগিয়েছেন, নাকি এখনো এইটাই আমরা পিছিয়ে আছি? না, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের বা সরকারের একটা সরাসরি ফিসক্যাল পলিসির কাজ। তো সেন্ট্রাল ব্যাংক তো আসলে মনিটারি পলিসি করতে যেয়ে যেটা আমরা কারণ অনুসন্ধান করতে যাই, দেখলাম যে আমরা এত কিছু করার পরে কেন দাম কমছে না, তখন আমরা এই অনুসন্ধানটা করতে যেয়ে দেখলাম যে এইগুলো একটা অ্যাড্রেস করতে হবে। আসলে ট্রেড বেস পলিসিটা স্মুথ হইতে হবে, যার ফলে সাপ্লাই সাইডটা ইনশিওর হবে, সাপ্লাই চেনেও কোনো অভাব থাকবে না। তখন কিন্তু মনিটারি পলিসি যে অ্যাড্রেসটা আমরা করছি, যে পলিসি নিচ্ছি, তখন এটা মোর ইফেক্টিভ হবে আর কি। আমরা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম, যিনি বর্তমানে ডাইরেক্টর জেনারেল বিআইবিএম এর নিয়োজিত আছেন, এবং তিনি আলোচনা করছিলেন বাংলাদেশের বর্তমান মুদ্রানীতি নিয়ে। তার সাথে আলোচনা আবার ফিরছি। ডক্টর এজাজ, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম মূল্যস্ফীতি নিয়ে, কিন্তু একটা বড় মুদ্রানীতির সাথে সরাসরি সম্পর্কিত কিছুটা আবার সেই অর্থে বাংলাদেশ ব্যাংকের যে সুশাসনের জায়গাটা, সেইটা নিয়ে এখন আমাদের বড় আলোচনা হচ্ছে। সেটা হলো ব্যাংকিং খাতের পরিস্থিতি। এবং ব্যাংকিং খাতের পরিস্থিতিতে গত 1.5 বছরে বোধহয় মানে সবচাইতে বেশি অগ্রগতি হওয়ার অন্যতম একটা জায়গা সংস্কারের ক্ষেত্রে। একটা বড় জায়গা হলো যে আমার ব্যাংকিং খাতের যে বিভিন্ন ধরনের দুর্বলতা ছিল সেইগুলোকে ঠিকঠাক মতো এখন নিরীক্ষা করা হচ্ছে, এটা বের হয়ে আসছে। সেই জায়গাটাতে মানে কতখানি অগ্রগতি এখন দেখছেন? আপনি নিজেও বিআইবিএম এর যেহেতু এখন দায়িত্ব নিয়েছেন, ব্যাংকিং খাতের পরিস্থিতি আপনি আরো নিবিড়ভাবে দেখছেন। সবচেয়ে মানে বিআইবিএম যেহেতু কারিগরি এই কাজটা করেন ব্যাংকিং সেক্টরে, আপনাদের পক্ষ থেকে কোনো মানে পরিকল্পনা আছে কিনা যে আপনাদের কাজের ভিতর দিয়ে এটাকে কিভাবে আপনারা সরকারের জন্য সুপারিশ মালাগুলো তৈরি করবেন বা দেখবেন? কারণ আরো অনেকগুলো ব্যাংকও হয়তো এই ধরনের স্ক্রুটিনির ভিতর দিয়ে যাবে। ব্যাংকিং সেক্টর খাতকে অগ্রগতি হচ্ছে কিনা দেখার জন্য আপনাদের কাজের ভিতরে কি কোনো পরিকল্পনা করেছে? মানব সম্পদ, ব্যাংকিং সেক্টরের মানব সম্পদ তৈরি করার পিছনে বিআইবিএম এর অনেক ভূমিকা আছে। তো আপনারা এই ব্যাংকিং সেক্টর গুড গভর্নেন্স রিফর্ম এবং এনপিএল এগুলাকে উন্নত করার জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে যে 2টা পদক্ষেপ নিয়েছে, যে রিস্ক বেস সুপারভিশন, ট্র্যাডিশনাল যে সুপারভিশন ছিল সেটা থেকে বেরিয়ে 1 জানুয়ারি থেকে রিস্ক বেস সুপারভিশনে গিয়েছে আর কি। এর জন্য প্রচুর কিন্তু ট্রেনিংয়ের প্রয়োজন হবে আর কি। এর টেকনিক্যাল কারিগরি সহায়তা এবং এর মানে কনসেপচুয়ালাইজেশন, দীর্ঘদিন ধরে যে ব্যাংক যে ধরনের সুপারভাইজ করছে কমপ্লায়েন্স বেস, সেটা থাকতেছে না। এখন এটা হলো ফরওয়ার্ড লুকিং রিস্ক বেস সুপারভিশন। তো এইটার জন্য যথেষ্ট দক্ষ জনবলের দরকার হবে, বোথ সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক। তো এই কাজটা আমরা হাতে নিয়েছি, আমাদের সিলেবাসে আমরা অন্তর্ভুক্ত করছি। আপনারা কি একই সাথে এইটাও দেখবেন যে মানে এটা কতখানি কার্যকরভাবে আসছে? কারণ বাংলাদেশ ব্যাংক একটা নিয়মিত ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট তৈরি করেন, এটাকে আপনাদের পক্ষ থেকে কি আপনারাও কোনো ইন্ডিকেটর সেট করেছেন কিনা যেটার অগ্রগতি আপনারা দেখতে চান ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ ব্যাংকের যে কাজগুলো নিয়েছেন, যে রিফর্মগুলো হচ্ছে সেগুলোকে দেখার জন্য? না, আমরা অলরেডি আমাদের মানে ট্রেডিং মডুলে
আমরা কতগুলা কনসেপ্ট পেপার শুরু করেছি যে অ্যাপার্ট ফ্রম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট যেটা তৈরি করছে, এটা তো একটা ট্রেডিশনাল রিপোর্ট, এটা তো হলো পাস্ট ডাটার ভিত্তিতে করা হয় আর কি। এখন আমরা যেটা করব যে ফরওয়ার্ড লুকিং গ্লোবাল যে স্ট্যান্ডার্ড যেটা কীভাবে যে আমাদের যে বেজেল 3 স্ট্যান্ডার্ড সেট করা আছে, বেজেল 4-এ কয়েকদিন পরে যাবে, অনেক ব্যাংক অনেক দেশে চলে গেছে। তো সেই প্যারামিটারগুলা ফরওয়ার্ড লুকিং কোন কোন প্যারামিটারগুলো আমাদের ল্যাপস আছে এবং সেগুলো আমরা অ্যাড্রেস করার একটা সহায়তা আমরা করবো ইনশাল্লাহ। এবং আমরা চাচ্ছি যে এই রিস্ক বেস কোয়েশনের পাশাপাশি IFRS 9 এখানে আরেকটা মডেল আছে আর কি, এক্সপেক্টেড ক্রেডিট লস, যে আমরা যখন ব্যাংক যখন কোনো ক্লায়েন্টকে লোন দেবে তার এক্সপেক্টেড ক্রেডিট লসটা আগে অ্যাসেসমেন্ট হবে। তো সেটার জন্য কিন্তু এক ধরনের মানে প্রক্রিয়াটাকে চালু করা। তো সেই আমাদের IFRS 9 যদি 27 সাল থেকে চালু হওয়ার কথা, তার আগ দিয়ে আমরা 1 বছর সময় পাচ্ছি। তো 1 বছরে আমরা হয়তো এই 2টা মডুলে আমরা সহযোগিতা করব। নিঃসন্দেহে। আমি একটা ছোট বিরতিতে যাই, বিরতির পর আমরা আরও ফিরবো অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং তার সাথে মুদ্রানীতির সম্পর্ক নিয়ে করছিলাম আমরা মুদ্রানীতি নিয়ে। এবং মুদ্রানীতির আপনি মানে মূল্যস্ফীতির বিষয়টা, একই সাথে আপনি বলছিলেন যে ব্যাংকিং খাতের সেক্টরের যে অবস্থান আছে সেটা। আমি একটু যেই প্রসঙ্গটা আপনার সাথে আলোচনা করতে চাই এখন, সেটা হলো, এবং এইটা নিয়েই অনেক বিতর্ক হচ্ছে, যে যেই মুদ্রানীতি এখন আমরা নিচ্ছি গত 2 বছর, হয়তো বাধ্য হয়ে নিচ্ছি সংকোচনমূলক মুদ্রানীতি, সেইটার সাথে আমার অর্থনীতির অন্যান্য যেই পরিস্থিতি সেইটার কি হচ্ছে। একটা তো বড় আমরা দেখেছি ইতিবাচক পরিবর্তন, যে আমাদের বিনিময় হারের ভেতরে যেহেতু আমরা একটা বাজারের উপরে নির্ভরশীল বিনিময় হারের দিকে গেছি, তো ওইটাই একটা আমার এক ধরনের স্থিতিশীলতা এসছে। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমার বৈদেশিক মুদ্রার মজুদটা কিন্তু এই গত 1 বছরের দিকে যদি আমি তাকাই, অন্ততপক্ষে গত 6 মাসে তো একটা বড় ইতিবাচক পরিবর্তন হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংক খোলা বাজার থেকেই প্রায় $6 বিলিয়ন মতন সংগ্রহ করেছেন, যেটা আমাদের বৈদেশিক মুদ্রার মজুদের দিকে গেছে। ফলে IMF-এর যেই শর্তটা ছিল, IMF-এর শর্ত ছিল হলো যে আমার মুদ্রা বাজারের ভিতরে একটা স্থিতিশীলতা আনতে হবে এবং আমার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভগুলো সেইগুলোতে আমরা ইমপ্রুভ করব। এই অবজেক্টিভটা তো এখন মোটামুটি বুঝতে পারছি ফুলফিল হচ্ছে। সার্বিকভাবে আমার IMF-এর যে অন্যান্য শর্ত আছে সেইটা পরিপালনে আপনি কতখানি অগ্রগতি দেখেন, কোথায় আপনি দেখেন যে এখনো আমরা মানে হয়তো কঠিন হচ্ছে করা, বা এটাকে সব কি করা যায়? IMF তাদের যে এই আর্টিকেল 4 মিশনের মধ্য দিয়ে যে সমস্ত আমাদের 4.7 বিলিয়নের যে মানে যেটা হয় 2024-এ যখন এটা নেগোসিয়েশন হয়, তো তাদের কতগুলো প্যারামিটার সেট করা আছে। যেমন আমাদের বলা হলো যে আমাদের মানে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি মোর মার্কেট ওরিয়েন্টেড করতে হবে। তো সেটা আমরা করেছি এবং আমাদের বাংলাদেশ দেশের অর্থনীতির বাস্তবতার আলোকে এবং যে ওয়াইডলি ফ্ল্যাকচুয়েট ছিল এক্সচেঞ্জ রেটে, সেটা একটা খুবই মানে সুচারুভাবে মানে করে এটাকে স্টেবিলিটি আনা হয়েছে। এবং একই সঙ্গে রিজার্ভের যে আমাদের যে ড্রোডাউন ছিল মানে ক্ষয়ে যাচ্ছিল, যে সেটা থেকে রিভার্স করে এখন স্বস্তিজনক পর্যায়ে আমাদের একটা 33 বিলিয়নের উপরে, এবং কিছুদিনের মধ্যে এটা হয়তো 35 বিলিয়ন ক্রস করে যাবে। এটার আপনি ঠিকই বলছেন, আসলে আমরা এই জুলাই থেকে এই এখন পর্যন্ত আমরা প্রায় মোর দেন 4 বিলিয়ন মার্কেট থেকে কেনা হয়েছে। তো এটা নিয়ে অনেকেই সমালোচনা করে, যে আমাদের কিন্তু অবজেক্টিভ ক্লিয়ার আর কি, যেহেতু টাইট মনিটারি পলিসি ইন্টারেস্ট রেটটাকে 10-এ রাখা হয়েছে শুধু মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য না, এবং একই সঙ্গে টাকাটাকে শক্তিশালী রেখে এক্সচেঞ্জ রেট স্টেবল করা, একই সঙ্গে রিজার্ভ বিল্ড আপ করা। তো সেই অবজেক্টিভটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। কিন্তু IMF-এর যে কন্ডিশন ছিল যে আমরা মার্কেটে খুব একটা করবো, কিন্তু আমরা মার্কেটে কিন্তু আসলে মানে হস্তক্ষেপ করি না। মার্কেট বা যে এক্সচেঞ্জ রেট ফ্রিলি মানে তাদের এখানে রেট নির্ধারণ হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সকালে 11টায় এবং দিন শেষে বিকাল 5টায় একটা রেফারেন্স রেট ডিক্লেয়ার করে। সেই রেফারেন্সকে ভিত্তি করে প্রাইমারি ডিলার, এক্সপোর্ট, ইম্পোর্ট সবই কিন্তু বাই সেল হচ্ছে আর কি। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে যাতে এক্সচেঞ্জ রেটটা আবার এপ্রিশিয়েট না হয়, এপ্রিশিয়েট হলে আবার এক্সপোর্ট রেমিটেন্সের জন্য ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য টাইম টু টাইম অকশনের ভিত্তিতে মানে ডলার কিনে আর মানে, কিন্তু সেটা তো কিনতে হবে। যদি আমি রিজার্ভ বিল্ড করতে চাই তাহলে তো বাংলাদেশ ব্যাংক এটা তো কিনেই তো এটা করবে। সেখানে IMF-এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটা মতবিরোধ আছে, তবে আমি মনে করি এটা খুব একটা
বিগ ডিল না আর কি। না, কিন্তু এইটা ছাড়া আইএমএফ এর যে মতবিরোধ, আইএমএফ তো এইটা ছাড়া তো আমাদের কোনো গতি নেই। আমি যদি রিজার্ভ বিল্ড করতে চাই, বাংলাদেশ ব্যাংকে তো কিনতে হবে কোনো না কোনো জায়গা থেকে, এবং সেটা তো ওপেন মার্কেট থেকেই কিনতে পারে। তো আমরা কিনবো, কিন্তু আইএমএফ এর বলা হচ্ছিল যে এই আমাদের যে বাংলাদেশ ব্যাংক যে রেটটা কিনে 122 টাকা 30 পয়সা দীর্ঘদিন ধরে এক জায়গায় আছে আর কি। তো ওইটা আমি বলে যে এক জায়গায় থাকবে কেন, যদি মার্কেট ওরিয়েন্টেড হয় আর কি। তো এইটা একটা আর কি। তো আমার মনে হয় না যে এইটা একটা বড় বিগ ইস্যু, কিন্তু আমরা তো যেহেতু অকশন করতেছি, ব্যাংকগুলাই অফার করতেছে 122 টাকা 30 পয়সায় সেল করতে চায়, তাহলে এই সেন্সে বাংলাদেশ ব্যাংক বলতেছে না, এটা তো মার্কেট ওরিয়েন্টেড। তারা অফার প্রাইস করলে যেটা দিচ্ছে। বাট এইখানে বড় বিতর্ক যেটা আছে ডক্টর রেজাজ, সেটা হলো যে আমার তো এখন মানে বিনিয়োগ পরিস্থিতিতে হয়তো চাহিদাও খুবই কম, এবং আমার যেটা ব্যক্তি খাতের ঋণ প্রবাহ আছে এটা এখন 6% নেমে এসছে আর কি, এটার প্রবৃদ্ধি, যেটা মানে মূল্যস্ফীতির থেকেও কম আর কি। তার মানে আসলে সেই অর্থে ঋণ সরবরাহ ব্যক্তি খাতে হচ্ছে না, বিনিয়োগ পরিস্থিতি খুব ভালো নাই। সেইটা সার্বিকভাবে আমার মানে যে কর্মসংস্থান পরিস্থিতি এইটার ভিতরে খুবই একটা নেতিবাচক প্রভাব ফেলছে কিনা। এখন নির্বাচনের পরে অনেকেই আশা করছেন যে হয়তো বিনিয়োগ পরিস্থিতিতে একটা ইতিবাচক প্রবণতা আসবে, আর একটু উৎসাহ আসবে। আপনি মানে কি মনে করেন যে, একটা তো আমি জানি যে ঘোষিত নীতি আছে যে আমার মূল্যস্ফীতিটা একটু কমে একটা জায়গায় আসলে তারপরে এটা কমিয়ে আসবে। আমি যেই মানে সময়সীমাটা আমি দেখছি আর কি, যে মূল্যস্ফীতির যে সীমার কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিলেন, সেইটা আস্তে আস্তে আইএমএফ বলছে যে ওই সময় আস্তে আস্তে 2027-এর জুন হয়ে যাবে। তার মানে হলো যে এই অর্থ বছরের বাকি যে কয় মাস আছে এবং আরও একটা অর্থ বছর এইরকম উচ্চ পর্যায়ে কি আমি নীতিহার রাখবো, নাকি কোনো ইন্ডিকেশনের কথা আপনি বলবেন যে এই ধরনের ইন্ডিকেশনের উপর ভিত্তি করে হয়তো পুনর্বিবেচনা করা যেতে পারে? ধন্যবাদ। আসলে এই যে বিনিয়োগ পরিস্থিতি যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিনিয়োগ পরিস্থিতি কিন্তু রাতারাতি হবে না, এবং ডোমেস্টিক বিনিয়োগ এবং এফডিআই বিদেশি বিনিয়োগ, এটা কিন্তু আপনার একটা পূর্ব শর্ত হলো যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি। তো ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বলতে বোঝায় নিম্ন স্তরের ইনফ্লেশন অ্যারাউন্ড 5 থেকে 6, এবং ইন্টারেস্ট রেট কম থাকবে, এক্সচেঞ্জ রেট স্টেবল থাকবে। তো আপনি এখন কোথায় প্রায়োরিটি দিবেন সেটার উপর নির্ভর করছে। তো এইটাকে বলা হয় ব্যালেন্সিং অ্যাক্ট। তো গ্রোথ, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা তো ফিসক্যালের কাজ, এবং এই ফিসক্যাল পলিসির অ্যাড্রেসের মধ্যে দিয়ে এটা চাইতে হবে। এখন ফিসক্যাল পলিসি যদি চাই যে আপনি সুদের হারটাকে কমিয়ে আনেন, না, এটা গভর্নর তো আবার মানে মুদ্রানীতির তো একটা স্বাধীনতার জায়গা রয়েছে। হ্যাঁ, তো সেইটার মধ্যে আসলে ব্যালেন্সিং একটা কথা। ব্যালেন্স একটা হলো এইটা যে সেন্ট্রাল ব্যাংকের কাজ হলো প্রাইস স্টেবল করার জন্য, তো তাকে স্বাধীনতা দিতে হবে এই প্রাইস স্টেবল করার জন্য, তার যে ইনস্ট্রুমেন্ট সেটা ইউজ করবে সে। আর ফিসক্যাল পলিসি যেহেতু গ্রোথ করতে চায়, এমপ্লয়মেন্ট জেনারেশন করতে চায়, বিনিয়োগ করতে চায়, তাহলে বিনিয়োগের পরিবেশ সুদের হারের উপরে সম্পূর্ণ নির্ভর না। অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হলো আপনি বলছেন যে অন্যান্য যে চলকগুলো আছে সেইগুলোতে আরো, হ্যাঁ, যেমন আমি যদি ফ্ল্যাগ করি যে চলকগুলো, যেমন একটা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বোথ ফিসক্যাল পলিসি থেকে আসতে হবে, ইনভেস্টমেন্টের পরিবেশ থাকতে হবে, তারপরে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হইতে হবে, রিটার্ন ভালো হইতে হবে, গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকতে হবে। তো সেই সূচকগুলো যদি না ঠিক হয়, তাহলে এই যে এলডিসি গ্রাজুয়েশন হলে আরেকটা আতঙ্ক আমাদের কাছ থেকে ব্যাংকিং সেক্টরের অনেকগুলো হবে। তো এইগুলার ভিতরে যদি আমরা বেশি ঘুরপাক, মানে আমাদের কতখানি নীতি স্বাধীনতা আছে, এই প্রশ্নটা প্রায়ই আসে। আইএমএফ বলছে যে আমরা এখন যেন সাবসিডি কমিয়ে দেই, আমার আরো বেশি যেই মানে রাজস্ব নীতি আছে সেইখানে আরো টাইটেনিং করি, আরো খরচ কম করি। তো সেই ধরনের ক্ষেত্রে কি মানে ব্যবসায়ীদের উপরে কি আরো মানে খরচের চাপ বাড়বে? যে বিদ্যুৎ খাত, যেমন এখন সাবসিডির বড় জায়গায় হলো বিদ্যুৎ খাত, তাহলে বিদ্যুতের দাম কি আরেকবার সমন্বয় করে এটা বাড়াতে হবে, নাকি এখানে এফিসিয়েন্সি বৃদ্ধির তো কোনো রাস্তা আমি দেখছি না আর কি। নতুন করে আমরা গ্যাসও পাচ্ছি না, আমরা এফিসিয়েন্সি বৃদ্ধির জায়গাও তো আমরা পাচ্ছি না। তো সেই জায়গাটায় চাপটা কিভাবে থাকবে? অন্যদিকে যদি আমি দেখি, একটা বড় প্রশ্ন আছে সামনের দিকে, সেটা হলো যে আমার বৈদেশিক ঋণ সহায়তাও কমে আসছে, এবং আগে যে বাজেটারি সাপোর্টগুলো পেতাম সেগুলো আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে সামনের সরকারের জন্য এই মুদ্রানীতি এবং রাজস্ব নীতির ব্যালেন্স করবার জন্য আপনার কোনো পরামর্শ আছে? না, ধন্যবাদ। আসলে আইএমএফের শর্ত যে সবসময় মানা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক মানছে, এখানে তার জন্য সরকারের ফিসক্যালের সমস্যা আছে, এটা এইরকম না আর কি। আইএমএফের যে নেগোসিয়েশন করতে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে আর কি, তারা অনেকগুলা কথা বলে যে সাবসিডি কমে আনতে হবে, এটা তাদের একটা গতানুগতিক কথা পরামর্শ। কিন্তু বাংলাদেশ সরকার বা
যেখানে প্রয়োজন সাবসিডি দিয়ে আসতেছে। কিন্তু হ্যাঁ, বিদ্যুৎ খাতের সাবসিডিটা রাতারাতি কমানো যাবে না, যেহেতু বিদ্যুৎ খাত নিয়ে একটা অনেক ধরনের দুর্নীতি হয়েছে আমি বলবো। কারণ এই যে কুইক রেন্টালের নাম করে যেটা হয়েছে, এটা একটা অপচয় হয়েছে আর কি। তো এখন ওই জিনিসগুলো পার গ্যাসের নিয়ে, তো ইলেকশনের পরে যেটা হবে, মানে আইএমএফের সঙ্গে আমাদের যে ডোনর এজেন্সির যে ফান্ডগুলো যেটা বললেন যে কমে আসতেছে, তো এই একটা বই খাতের যে ইনফ্লো, তো আমাদের বাজেটারি সাপোর্ট, আবার আইএমএফের লোন, এডিবি, এগুলার নেগোশিয়েট করবে ইলেকটেড গভর্নমেন্ট। একই সঙ্গে ইলেকটেড গভর্নমেন্টের আরেকটা চ্যালেঞ্জ হবে যেটা, যে ফিসক্যাল ওরিয়েন্টেড যত ধরনের মানে পলিসিগুলো আছে, এগুলাকে ওভারহোলিং করা এবং এগুলাকে যুগপৎ করা এবং এটাকে করা। আর মনিটারি পলিসির অনেকটাই আমরা মডার্নাইজেশন করে ফেলেছি। এখন যেটা হবে, এই সেন্ট্রাল ব্যাংকের অটোনমির সঙ্গে ফিসক্যাল পলিসির যুগপৎ যে সিনক্রোনাইজেশন, যে কোঅর্ডিনেশনটাকে, এটাকে আরও আপ টু ডেট করতে হবে আর কি। তাহলে আমার মনে হয় ভালো ফল পাওয়া আমি যাবে। বোধহয় এটার সাথে যুক্ত করব যে সবচাইতে বড় এখনো যে চিন্তার জায়গা আছে সেটা হলো অর্থনৈতিক সংস্কারের যে জায়গাগুলো, বিশেষ করে রাজস্ব আহরণ থেকে শুরু করে আমার রাজস্ব মানে ব্যয়গুলো করার ক্ষেত্রে, সেইগুলো অনেক বেশি হয়তো গুরুত্বপূর্ণ হয়ে আসবে। আমি আজকের আলোচনা শেষ করতে হচ্ছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক,